Dear student, আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার। ওকে, সবাই ভালো আছো তো? না, সবাই ভালো আছো? স্যার জি আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের ইসে থার্ড ইয়ারে ক্লাস মোটামুটি শেষ করে দিতে হবে আর কি। হ্যাঁ, আমাদের ওই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ক্লাসও আবার শুরু হয়ে গেছে। তো নরমালি তো তোমাদের এই যে আজকে যে চ্যাপ্টারটা পড়াবো আমি 2.7, হ্যাঁ, এই পর্যন্ত ক্লাসে তোমাদের পড়ানো হয়েছিল। তো সেটাই আমরা রিভিশন করলাম। তো লাস্ট আমি নেক্সট উইকে আরেকটা ক্লাস নিব তোমাদের সাথে। হ্যাঁ, তো ওই ক্লাসে আমরা ওভারঅল দেখি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা যায় কিনা। ঠিক আছে, নেক্সট ক্লাস নিয়ে দেখি হয়তো ওই ক্লাসটাই জাস্ট আমাদের আপাতত অনলাইনে থার্ড ইয়ার শেষ ক্লাস হিসেবে গণ্য হবে। ঠিক আছে, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। হ্যাঁ জি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার, হ্যাঁ আমাদের কলেজে যেমন ক্লাস শেষে আহ, একটা সাজেশন দেওয়া হয় হোল হ্যাঁ সিলেবাসের উপর, এরকম কি হ্যাঁ, আমাদেরকে দেওয়া হবে? আচ্ছা, সেটা এই তোমাদের ওই যে ক্লাস গাইড টিচারের সাথে একটু যোগাযোগ রাখো। হ্যাঁ, দেখে হয়তো একটা ব্যবস্থা তো করতে হবে এভাবে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে তোমাদের যোগাযোগ তো থাকবে, গ্রুপে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হবে, দরকারে গ্রুপে এটা দিয়ে দিলে হবে। এটা তো জাস্ট ওই ইয়ে করে সফট কপিটাই জাস্ট ওখানে আপলোড করে দিলেই হবে তোমাদের সাজেশনটা গ্রুপে, তখন তো তোমরা সেটা পেয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আশা করি সমস্যা হবে না, তোমরা এটা পেয়ে যাবে। তবে ক্লাস টিচারের সাথে গাইড টিচারের সাথে সবসময় যোগাযোগ রেখো। পাশাপাশি আমরা তো আছি, মোটামুটি এটা ইয়ে থাকবে আর কি। তবে ওই ফেসবুক গ্রুপে সবসময় তোমরা ইয়ে থাকবা আর কি, আপডেট থাকবা আর কি। ঠিক আছে, বা যুক্ত থাকবা। তো ওকে, ওকে স্যার। ঠিক আছে। তো তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আমাদের ক্লাসের আজকের যে ক্লাসের কার্যক্রম সেটা আমরা শুরু করতে পারি মনে হয়, তাই না? ঠিক আছে, জি আজকের যে স্যার। ক্লাসের কার্যক্রম সেটা আমরা শুরু করি ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক। আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে আজকে আমি 2.7 কন্ট্রাক্ট অ্যাক্টের 2.7 চ্যাপ্টার ফ্রি কনসেন্ট, হ্যাঁ, এই চ্যাপ্টারটা নিয়ে বেসিক্যালি আমি আলোচনা করব। তো চলো যাওয়া যাক আমাদের আজকের এই আলোচনায়। তো এক্ষেত্রে আমাদের আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো শেয়ার স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব এখন একটু। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাস যখন কম হয় তখন তুমি করলে তোমার সুবিধা হবে, তাও ল্যাপটপে পাবা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, না? শেয়ার স্ক্রিনটা কি তোমাদের সামনে আসছে? জি স্যার। ওকে, জি স্যার।
তো ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমরা মূলত আগেই বলেছি যে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2.7 ফ্রি কনসেন্ট নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আজকে যে টপিকগুলো আমাদের সামনে আসবে সেগুলো হচ্ছে, দেখো নিশ্চয়ই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আজকে এই যে টপিক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, এই চ্যাপ্টারে আসলে অনেকগুলো টপিক। তো এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোই দিয়েছি, এখানে একটু খেয়াল করে দেখো। এই টপিকগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা ডিসকাশনে চলে যাই শুরুতেই। হ্যাঁ, কারণ যেহেতু অনেকগুলো টপিক আমাদের এই আলোচনাটা শেষ করতে হবে এর মধ্যে, তো সময় অলরেডি বেশ কয়েক মিনিট চলে গেছে। তো আমরা এনিহাউ তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা শেষ করার। ওকে, তো প্রথমে যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই ফ্রি কনসেন্ট। হোয়াট ইজ মিন বাই ফ্রি কনসেন্ট, অর্থাৎ ফ্রি কনসেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ফ্রি কনসেন্ট মানে হচ্ছে স্বাধীন সায়। স্বাধীন সায় বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? দেখো একটু খেয়াল করে, চুক্তিভুক্ত পক্ষসমূহ কারো দ্বারা প্রভাবিত না হয়ে চুক্তি সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে সায় প্রদান করে থাকে তাকেই মূলত স্বেচ্ছাসায় বা ফ্রি কনসেন্ট বলা হয়ে থাকে। তো ফ্রি কনসেন্ট মানে হচ্ছে যে নিজের ইচ্ছায় বা স্বাধীনভাবে সম্মতি প্রকাশ করা বা সায় দেয়া। যেমন চুক্তিভুক্ত পক্ষসমূহ যখন বল প্রয়োগ, অনুচিত প্রভাব, প্রতারণা, মিথ্যা বর্ণনা, ভুল ইত্যাদি দ্বারা প্রভাবিত না হয়ে চুক্তির বিষয়ে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যখন তারা তাদের সায় বা সম্মতি প্রকাশ করে, তখনই মূলত সেটাকে আমরা স্বেচ্ছাসায় বলে থাকি। ওকে, তো এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে when is it considered that consent is not given freely, অর্থাৎ কখন তোমার এই সায় বা সম্মতিটা আসলে ফ্রিলি দেওয়া হয়েছে বলে গণ্য হবে, মানে এটা ফ্রিলি দেওয়া হয় নাই আর কি। অর্থাৎ when it is considered that consent is not given freely, অর্থাৎ কখন সায়টা বা সম্মতিটা আসলে স্বেচ্ছায় দেওয়া হয়নি বলে গণ্য হবে, সেটা কখন, সেটা আমরা এখন জানার চেষ্টা করব। দেখো নিচে যেটা বলা হচ্ছে চুক্তি আইনের অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 14-এ যেটা এক্সপ্লেন করা হয়েছে সেটা হচ্ছে যে যখন বল প্রয়োগের দ্বারা প্রভাবিত হয়ে সায় প্রদত্ত হয়, অর্থাৎ বল প্রয়োগ করে, অর্থাৎ পিস্তল থেকে বা অন্য কোনো হুমকি দিয়ে যখন তার সম্মতি আদায় করা হয়। 2 নম্বর হচ্ছে অনুচিত প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে যখন সায় প্রদত্ত হয়। অনুচিত প্রভাব অর্থাৎ যখন সম্পর্কটা এমন থাকে, যেমন মনে করো মক্কেল এবং একজন অ্যাডভোকেট, হ্যাঁ, বাবা এবং মা, এই সম্পর্কটা হচ্ছে এমন যে এই সম্পর্কের কারণে অনেক সময় দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্স করা যায় সন্তানের মধ্যে পিতামাতার সম্পর্ক, মানে বিশ্বাসের সম্পর্ক, কিন্তু সেখানে আসলে চাইলে তারা প্রভাব খাটাতে পারে এক পক্ষ আর পক্ষের উপরে। ডাক্তারের সাথে ডাক্তার এবং পেশেন্টের মধ্যে এই ধরনের অনুচিত প্রভাব, এই প্রভাবটা খাটিয়ে যদি কেউ সম্মতি আদায় করে তখন সেটাকে আমরা অনুচিত প্রভাব বলে থাকি। যখন প্রতারণার দ্বারা প্রভাবিত হয়ে সায় প্রদত্ত হয়, হ্যাঁ, কাউকে ফ্রড করে, তখন তো আসলে কিছু করার থাকে না। নাম্বার 4, যখন মিথ্যা বর্ণনার দ্বারা প্রণোদিত হয়ে সায় প্রদত্ত হয়। আর লাস্ট ওয়ান যেটা বলছে যখন ভুলের বশবর্তী হয়ে সায় প্রদত্ত হয়। তো এই 5টা কারণে সাধারণত যদি কেউ সম্মতি প্রদান করে তখন গণ্য হবে যে সেটা ফ্রিলি, অর্থাৎ তাদের সেই কনসেন্টটা আসলে ফ্রিলি হয় নাই। ওকে, নেক্সট টপিক হচ্ছে হোয়াট ইজ মিন বাই কর্ষণ। কর্ষণ মানে বল প্রয়োগ বলতে আমরা কি বুঝি? তো প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা আলোচনা করলাম যে বল প্রয়োগ 5টা বিষয়, যে 5টা বিষয়ে যদি কেউ বিষয় দ্বারা প্রভাবিত হয়ে যদি কেউ সম্মতি বা সায় প্রদান করে তখন সেটাকে আসলে ফ্রি কনসেন্ট বলা যাবে না। তো তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ষণ। কর্ষণ মানে হচ্ছে তোমার বল প্রয়োগ। তো বল প্রয়োগ বলতে আমরা কি বুঝি সেটা এখন আমরা জানার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো বল প্রয়োগ হচ্ছে তোমার কারো ইচ্ছার বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শন করে বা জোরপূর্বক কোনো কাজ করা অথবা করা থেকে বিরত থাকার জন্য বাধ্য করা হলে তখনই তাকে বল প্রয়োগ বলে। ইতিমধ্যে কিন্তু আমি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছিলাম, তারপর আবারও আমরা এখানে এক্সপ্লেন করলাম। দেখো যে কারো যদি জোরপূর্বক, সেটা অস্ত্র খাটিয়ে হোক বা কোনো বিষয়ে ভয় ভীতি প্রদর্শন করে, যে কোনো ভাবে হোক, যদি তার সম্মতি আদায় করা হয় তাহলে সেটাই মূলত তোমার ইয়া হিসেবে গণ্য হবে, অর্থাৎ কর্ষণ অর্থাৎ বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। তো এই উদাহরণের সাহায্যে একটু ক্লিয়ার হই। দেখো মিস্টার কায়ুম তার বনুশ্রীর বাড়িটি 40 লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করার জন্য আলাউদ্দিন প্রস্তাব দেয়। কায়ুম উক্ত প্রস্তাবে সম্মত না হলে আলাউদ্দিন তাকে খুন করার হুমকি দেয়।
কায়েম প্রাণের ভয়ে উক্ত প্রস্তাবে সম্মত হয়। তো এক্ষেত্রে এই যে সম্মতিটি, এটা আসলে বল প্রয়োগের দ্বারা আদায় করা হয়েছে বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের টপিক দেখো, হোয়াট ইজ মিন বাই আনডিউ ইনফ্লুয়েন্স, অর্থাৎ এক্সকিউজ মি, অনুচিত প্রভাব বলতে আমরা কি বুঝি। দেখো, অনুচিত প্রভাব হচ্ছে যে ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যার ফলে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সক্ষম হয়। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের সাথে এটা ক্লিয়ার করেছি, তারপরেও আবার আমরা এটা আলোচনা করছি। দেখো, অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের উদ্দেশ্যে যে সম্পর্ক ব্যবহার করে চুক্তি সম্পাদন করা হয়, সেক্ষেত্রে এইরূপ চুক্তিতে অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত চুক্তিকেই মূলত আমরা আনডিউ ইনফ্লুয়েন্স বলে থাকি। যেমন ধরো, উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার হবে বিষয়টা। একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার প্রায় রোগীর কাছ থেকে অধিক হারে ফি দাবি করলে রোগী বাধ্য হয়ে তা দিতে সম্মত হয়। এক্ষেত্রে ডাক্তার অনুচিত প্রভাবের দ্বারা রোগীর সায় আদায় করেছে বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়েছে বা স্পষ্ট হয়েছে। দেন এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, পজিশন অফ আনডিউ ইনফ্লুয়েন্স, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আসলে বা কোন পরিস্থিতিতে আসলে এই আনডিউ ইনফ্লুয়েন্সটা আসলে তোমার ইয়ে করা যেতে পারে, ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সেই পজিশনটা কি, সেটা মূলত আমরা এখন জানবো। তো এই ক্ষেত্রে দেখো, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত এক পক্ষের উপর অন্য পক্ষের প্রকৃত বা আপাত কর্তৃত্বের সম্পর্ক বিদ্যমান থাকে, অর্থাৎ পক্ষগুলোর মধ্যে পরম সদ্বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান থাকে, এরকম ক্ষেত্রে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় বলে মনে করা হয়। তো এই সম্পর্কটা সাধারণত কোন কোন ক্ষেত্রে প্রতিপালিত হতে পারে? দেখো, পিতামাতা ও সন্তান, অভিভাবক ও প্রতিপাল্য, চিকিৎসক ও রোগী, উকিল মক্কেল, গুরু শিষ্য, পীর মুরিদ, ওছি ও সুবিধাভোগী। অর্থাৎ এই পরিস্থিতিতে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে সাধারণত আনডিউ ইনফ্লুয়েন্স করা যেতে পারে। এরপরে দেখো 2 নম্বর যেটা বলছে, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোনো পক্ষের মানসিক শক্তি, বার্ধক্য, অসুস্থতা, শারীরিক বা মানসিকভাবে বিপর্যয়ের কারণে সাময়িকভাবে বা স্থায়ীভাবে লোপ পেয়ে থাকে, সেক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষের উপর অনুচিত প্রভাব বিস্তার করতে সক্ষম হয় বলে মনে করা হয়। তো এই হচ্ছে মূলত আনডিউ ইনফ্লুয়েন্সের পজিশন, অর্থাৎ কোন ক্ষেত্রে বা কোন অবস্থায় মূলত আনডিউ ইনফ্লুয়েন্স করা যেতে পারে। দেন এর পরের টপিকে চলে যাচ্ছি আমরা। পরের টপিক হচ্ছে হোয়াট ইজ মিন বাই ফ্রড। ফ্রড বলতে আমরা আসলে কি বুঝি? তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, ফ্রড তো আমরা জানি যে আসলে ফ্রড কাকে বলে। তারপরে দেখো, আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য মূলত আমাদের এখানে এটা উপস্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে এরকম যে চুক্তিভুক্ত এক পক্ষ তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার লক্ষ্যে অন্য পক্ষ যা করে তাকে মূলত আমরা প্রতারণা বা ফ্রড হিসেবে গণ্য করি। অন্যভাবে যদি আমরা বলি তাহলে বলতে পারবো এইভাবে, দেখো, চুক্তির সংশ্লিষ্ট কোনো এক পক্ষ অন্য পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে যখন কোনো অন্যায় পন্থা অবলম্বন করে, মিথ্যা ভাষণ প্রদান করে বা চতুরতার আশ্রয় গ্রহণ করে, তখনই তাকে মূলত আমরা প্রতারণা হিসেবে গণ্য করি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মূলত প্রতারণা। তো তারপরেও দেখো, বলা হচ্ছে নিচের এই পরিস্থিতিতে সাধারণত প্রতারণা হিসেবে গণ্য হবে নিচের এই কাজগুলো করার মাধ্যমে। সেগুলো কি কি? নাম্বার 1 দেখো, the suggestion as a fact of that which is not true by one who does not believe it to be true, অর্থাৎ যা সত্য নয়, নিজেও সত্য বলে বিশ্বাস করে না, তাকেই মূলত সত্য বলে বর্ণনা করা যদি হয়, তাহলেও সেটা কিন্তু ফ্রড হিসেবে গণ্য হবে। দ্য অ্যাক্টিভ concealment of a fact by on having knowledge or belief of the fact, অর্থাৎ কোন সত্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা বা বিশ্বাস থাকা সত্ত্বেও যদি তা সক্রিয়ভাবে গোপন করা হয়। 3 নম্বর বলা হচ্ছে a promise made without any intention of performing it, অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে তা হচ্ছে যে পালন করার ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিশ্রুতি প্রদান করা হয়ে থাকে। 4 নম্বর বলা হচ্ছে any other act fitted to deceive, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রবঞ্চনার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়। আর 5 নম্বর যেটা বলা হচ্ছে any such act or commission as the law of especially declares to be fraudulent, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আইনের দ্বারা প্রতারণামূলক বলে ঘোষিত কোনো কার্য দ্বারাও সেটা কি হবে, সেটা আসলে প্রতারণা হিসেবে
গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত প্রতারণা সংক্রান্ত যে বিষয়গুলো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বা কোন পরিস্থিতিতে মূলত সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে, সেই বিষয়টাই মূলত আমরা আলোচনা করার চেষ্টা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট অফ ফ্রড। এসেনশিয়াল এলিমেন্টস অফ ফ্রড, অর্থাৎ ফ্রডের তোমার কি কি মানে এসেনশিয়াল মানে প্রয়োজনীয় উপাদান আছে, কোন বিষয়গুলো আসলে ফ্রডের মধ্যে অবশ্যই থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1 একটু খেয়াল করো, ফলস স্টেটমেন্ট, অর্থাৎ অসত্য বর্ণনা প্রদান। অর্থাৎ যদি কেউ কোনো স্টেটমেন্ট, তার যে বক্তব্য সেটা যদি অসত্য বা মিথ্যা হয়ে থাকে, তাহলে সেটা ফ্রড হিসেবে গণ্য হবে। 2 নম্বর হচ্ছে সক্রিয়ভাবে তথ্য গোপন করা, অর্থাৎ হেডিং সিক্রেসি, অর্থাৎ সক্রিয়ভাবে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি কোনো তথ্য গোপন করা হয়, তাহলেও সেটা ফ্রড হিসেবে গণ্য হবে। দেন এরপরে যেটা আসছে 3 নম্বর, ফলস প্রমিস, অর্থাৎ পালন করার ইচ্ছা না নিয়ে যদি কেউ প্রতিশ্রুতি প্রদান করে, অর্থাৎ সে আগে থেকে জানে যে আমি সেই প্রতিশ্রুতি পালন করব না, কিন্তু জেনে শুনেই সে কি করছে, প্রতিশ্রুতি প্রদান করছে। তো এইরূপ পরিস্থিতিতে মূলত এটাকে আমরা কি বলে ফলস প্রমিস হিসেবে গণ্য করব। দেন 4 নম্বর হচ্ছে প্রবঞ্চনার উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন করা, অর্থাৎ ফ্রডুলেন্ট পারফরমেন্স, অর্থাৎ উদ্দেশ্যই হচ্ছে প্রবঞ্চনা, কাউকে ঠকানো। এরকম কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে যদি কোনো চুক্তি করা হয়, তাহলেও সেটা ফ্রড হিসেবে গণ্য হবে। নাম্বার 5, ইট মাস্ট এফেক্ট অ্যানাদার পার্টি, অর্থাৎ চুক্তিভুক্ত পক্ষের ক্ষতি সাধন। অর্থাৎ এখানে চুক্তি যদি দুটি পক্ষ থাকে, তাহলে এক পক্ষের উদ্দেশ্যই তো অন্য পক্ষকে ঠকানো, অর্থাৎ অন্য যে পক্ষ সেই পক্ষ অবশ্যই এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। যদি হয় তাহলেও সেটা মানে ফ্রড হিসেবে গণ্য হবে। নাম্বার 6, চুক্তি সম্পাদনের উদ্দেশ্য প্রতারণামূলক কার্য সম্পাদন করা। যদি এরকম হয় যে ডোমিনেশন ইন কেস অফ ফর্মুলেটিং কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি সম্পাদনের উদ্দেশ্য প্রতারণামূলক কার্য সম্পাদন করা, মানে উদ্দেশ্যের মধ্যেই তার অসৎ উদ্দেশ্য রয়েছে, তো অন্যকে ঠকানো বা প্রতারণা করা, তাহলে সেটা অবশ্যই প্রতারণা হিসেবে গণ্য হবে। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে ফ্রডুলেন্ট ওয়ার্ক আন্ডার দ্য ডিক্লারেশন অফ ল, অর্থাৎ আইনের দ্বারা প্রতারণামূলক বলে ঘোষিত কোনো কার্য সম্পাদন। অর্থাৎ এই সকল ক্ষেত্রে সাধারণত আমরা এগুলোকে, অর্থাৎ এই এলিমেন্টস গুলো যদি কোনো চুক্তির মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা প্রতারণা হিসেবে গণ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে ডাজ মেয়ার সাইলেন্স অ্যাজ টু ফ্যাক্টস অ্যামাউন্ট টু ফ্রড, অর্থাৎ যদি তথ্য সম্পর্কে নীরবতা, অর্থাৎ কেউ যদি কোনো তথ্য সম্পর্কে নীরবতা পালন করে, তাহলে সেটা প্রতারণামূলক হবে কিনা, এই বিষয়টা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, চুক্তি আইনের 17 ধারায় 17 ধারার যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনে বলা হয়েছে যে কারো বলা হচ্ছে যে প্রকৃত তথ্য গোপন করে কারো চুক্তি করার ইচ্ছাকে মূলত প্রভাবিত করে এমন কার্যকে মূলত প্রতারণা বলা যাবে না। অবশ্য পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় যে ক্ষেত্রে নীরবতা অবলম্বনকারী তথ্য প্রকাশ করা একান্ত কর্তব্য, অথবা যে ক্ষেত্রে নীরবতাই তার কথা বলার শামিল হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে নীরবতা পালন করাটাই মূলত প্রতারণা হিসেবে গণ্য হবে। ডিয়ার স্টুডেন্ট, তো এরপরে আমরা দেখো যে এই আলোচনাটা, এই যে আমরা আলোচনা যেটা করলাম, এটা যদি আমরা আরো এক্সপ্লেন করি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে নীরবতা প্রতারণা কিনা, এ বিষয়ে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সেটা হচ্ছে কি, দেখো, নাম্বার 1, মেয়ার সাইলেন্স ইজ নট এ ফ্রড, অর্থাৎ তথ্য সম্পর্কে নিছক নীরবতা বা মৌনতা প্রতারণা হবে না। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে তথ্য সম্পর্কে শুধুমাত্র চুপ থাকলেই যে সেটা তোমার প্রতারণা হিসেবে গণ্য হবে, তা কিন্তু নয়। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এরকম হয় যে অনেক তথ্য আছে যেগুলো নীরবতা অবলম্বনকারীর পক্ষ প্রকাশ করতে আইনত বাধ্য নয়, যেমন বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা পণ্য সামগ্রীর দোষ ত্রুটি ক্রেতার সামনে তুলে ধরতে বিক্রেতা কিন্তু বাধ্য নয়। তো এইরূপ ক্ষেত্রে যদি সে নীরবতা অবলম্বন করে, তাহলে সেটাকে প্রতারণা বলা যাবে না। 2 নম্বর যেটা বলা হচ্ছে, দেখো, সাইলেন্স ইজ ফ্রড ইন কেস অফ আটারিং ট্রুথ, অর্থাৎ যে ক্ষেত্রে কথা বলা বা তথ্য প্রকাশ করা একান্ত কর্তব্য, সেক্ষেত্রে যদি নীরবতা পালন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই দুইটা বিষয় নিশ্চয় ক্লিয়ার হয়েছে। অর্থাৎ
শুধু যে নীরব থাকলেই সেটা প্রতারণা হবে তা নয়, যে ক্ষেত্রে নীরব থাকাটা কোনো প্রবলেম না বা অপর পক্ষকে জানাতে সেটা বাধ্য নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নীরবতা অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তথ্য প্রকাশ করাটাই হচ্ছে সেটা উচিত। অর্থাৎ যদি সে তথ্য প্রকাশ না করে তাহলে বা নীরব থাকে তাহলে সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে। আর 3 নম্বর যেটা বলা হচ্ছে দেখো, সাইলেন্স ইকুইভ্যালেন্ট টু স্পিচ, অর্থাৎ যে ক্ষেত্রে নীরবতা মুখরতার শামিল সেক্ষেত্রে কথা না বলা অবশ্যই প্রতারণামূলক। অর্থাৎ যে ক্ষেত্রে কথা বলাটাই হচ্ছে উচিত, হ্যাঁ, মানে না থাকলে সেটা মূর্খতার পরিচয় দেওয়া হবে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই নীরব থাকাটা প্রতারণা হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এখানে বিষয়টা তোমাদের সামনে এটা ক্লিয়ার হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেন নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে ক্যাভেট এম্পটর। ক্যাভেট এম্পটর হচ্ছে তোমার ক্রেতা সাবধান নীতি। ক্রেতা সাবধান নীতি বলতে আমরা আসলে কি বুঝি একটু খেয়াল করে দেখো। ক্রেতা সাবধান নীতি, ক্রেতা সাবধান নীতি হচ্ছে এই নীতির মূল যে বক্তব্য বা মূল যে কথা সেটা হচ্ছে যে ক্রেতা সাবধান নীতির ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে যে ক্রেতা সাধারণত যখন কোনো পণ্য ক্রয় করবে তখন সে পণ্যের গুণাগুণ, উপযোগিতা এবং দোষ ত্রুটি পরীক্ষা নিরীক্ষা করে তারপর পণ্য ক্রয় করবে। আর সেটা যদি সে না করে তাহলে পরবর্তীতে পণ্যের কোনো ত্রুটির জন্য বিক্রেতাকে সে দায়ী করতে পারবে না। এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে যে ক্রেতাগণ সর্বদাই অত্যন্ত সাবধানতার সাথে পণ্য ক্রয় করবে। যে ক্ষেত্রে বিক্রেতা কোনো তথ্য সম্পর্কে নীরব থাকতে চায় সেক্ষেত্রে ক্রেতার একান্ত কর্তব্য হচ্ছে যে বিক্রেতার নিকট থেকে উক্ত তথ্য জানার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এক্ষেত্রে ক্রেতার যদি কোনো পণ্যের গুণাগুণ, উপযোগিতা বা দোষ ত্রুটি সম্পর্কে তথ্য জানার চেষ্টা না করে এবং পরবর্তীতে যদি কোনো দোষ ত্রুটি দেখা দেয় এবং ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় তবে এজন্য ক্রেতা কিন্তু কোনোভাবেই বিক্রেতাকে আইনগতভাবে দায়ী করতে পারবে না। তো এটা হচ্ছে মূল বিষয়, আর এটাই মূলত ক্যাভেট এম্পটর অর্থাৎ ক্রেতা সাবধান নীতি। তো একটু উদাহরণ দেখে আমরা প্রিয় শিক্ষার্থীরা, ক্রেতা দোকানে গিয়ে শিরীষ চাইলে বিক্রেতা পিপাযুক্ত শিরীষ দেখায়। ক্রেতা বোতল খুলে পরীক্ষা না করে উপরে লেখা দেখে তা ক্রয় করে, কিন্তু পরে দেখা গেল যে ওই শিরীষ মূলত ত্রুটিপূর্ণ, অর্থাৎ সেটা আসলে প্রকৃত শিরীষ যেটা সে চাচ্ছে সেটা আসলে না। তাহলে বিচারের ধার্য হলো যে ক্রেতার কর্তব্য ছিল বোতল খুলে শিরীষ পরীক্ষা করে নেওয়া। যেহেতু ক্রেতা তা করে নাই সে কারণে এই জন্য তাকে দায়ী করা যাবে না, বিক্রেতাকে দায়ী করা যাবে না এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের সামনে। দেন এর পরে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ আবারমেম ফেডি। কন্ট্রাক্ট অফ আবারমেম ফেডি এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে তোমার পরম সদ্বিশ্বাসের চুক্তি। পরম সদ্বিশ্বাসের চুক্তি, কন্ট্রাক্ট অফ আবারমে ফেডি, পরম সদ্বিশ্বাসের চুক্তি। এই জিনিসগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে অনেক সময় আসে, আবার ব্রিফ কোশ্চেন হিসেবেও কিন্তু এটা আসে। হ্যাঁ, তো এই জন্য এই বিষয় এই টপিকগুলো সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে একটু দেখো। যে কোনো চুক্তির ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষসমূহ চুক্তির সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল তথ্য অপর পক্ষের নিকট প্রকাশে আইনত বাধ্য থাকবে এবং আইনত বাধ্য থাকে। আর এটাই হচ্ছে মূলত পরম বিশ্বাসের চুক্তি। মানে এখানে বিশ্বাসী থাকে যে এক পক্ষ সবকিছু অপর পক্ষকে খোলামেলা ভাবে সেটা জানাবে। এটা মূলত আসলে এটা এক পক্ষ আর এক পক্ষের উপরে এই বিশ্বাসটা রাখতে পারে এক্ষেত্রে। আরেকটা হচ্ছে আইন অনুযায়ী সাধারণত নিম্নোক্ত চুক্তিগুলো পরম বিশ্বাসের চুক্তি হিসেবে অভিহিত হয় এবং এ সকল ক্ষেত্রে এক পক্ষের জ্ঞাত সকল তথ্য অপর পক্ষের নিকট সেটা প্রকাশ করতে হয়। মানে কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন ক্ষেত্রে সাধারণত আবারমে ফেডিটা কার্যকর হবে সেই পক্ষগুলো হচ্ছে নাম্বার 1 দেখো বীমা চুক্তি। বীমা চুক্তির ক্ষেত্রে, তো বীমা চুক্তির ক্ষেত্রে বীমা গ্রহীতা এবং বীমা গ্রহীতা এবং বীমা দাতা, অর্থাৎ এক্ষেত্রে দেখো এদের মধ্যে যে চুক্তি হচ্ছে এটাকে বলা হচ্ছে যে বীমা চুক্তি, কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স। এই ধরনের চুক্তির ক্ষেত্রে এটা পরম সদ্বিশ্বাসের চুক্তি। অর্থাৎ বীমা গ্রহীতা যদি তোমার সমস্ত তথ্য যদি বীমাকারীকে যদি না জানায়, হ্যাঁ, তাহলে বীমা গ্রহণকারীকে যদি না জানায় তাহলে কিন্তু তার জানার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে তাদের ধারণাই হচ্ছে তারা সবকিছু মূলত অপর পক্ষের নিকট এটা সবকিছু স্পষ্টভাবে প্রকাশ করবে। আর প্রকাশ করেই মূলত সেই এগ্রিমেন্টে যদি সে রাজি হয় তাহলে সে সেখানে স্বাক্ষর করবে। তো এটা একটা বিশ্বাসের চুক্তি।
এরপরে আসছে 2 নম্বর, কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিস অফ ফিডুশিয়ারি রিলেশন, অর্থাৎ আস্থার সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সম্পাদিত চুক্তি। তো আস্থার সম্পর্ক কোন ক্ষেত্রে? যেমন পিতা মাতা সন্তানের মধ্যে, উকিল ও মক্কেলের মধ্যে, অভিভাবক বা প্রতিকূলের মধ্যে, ডাক্তার বা রোগীর ক্ষেত্রে, এই যে আস্থার সম্পর্ক, এই সকল ক্ষেত্রে সাধারণত এদের মধ্যে যে চুক্তি বা যে সম্পর্ক মূলত প্রতিষ্ঠিত আছে, সেটাকে মূলত আমরা আস্থার সম্পর্ক ভিত্তিক ব্যক্তিবর্গের মধ্যে সম্পাদিত চুক্তি হিসেবে গণ্য করে থাকি। নাম্বার 3 বলা হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি, অর্থাৎ কন্ট্রাক্ট অফ সেলিং ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ স্থাবর সম্পত্তি যেটা মুভ করা যাবে না। তো এই সকল চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার কর্তব্য হচ্ছে সম্পত্তির সংক্রান্ত যাবতীয় ত্রুটি ক্রেতার কাছে সাধারণ জ্ঞান বুদ্ধি দ্বারা সে বের করা যেটা সম্ভব না, সেই বিষয়গুলো সাধারণত তার কাছে প্রকাশ করা, এটা হচ্ছে তার দায়িত্ব। ঠিক আছে, তো এখন যদি সেটা সে না করে তাহলে কিন্তু তার মানে সে তথ্য গোপন করলে হিসেবে গণ্য হবে, মানে এটা তাকে জানাবে, এটাই স্বাভাবিক নিয়ম, অন্যথায় চুক্তি বাতিল হিসেবে গণ্য হবে। নাম্বার 4, শেয়ার আবন্টনের চুক্তি, অর্থাৎ অ্যালটমেন্ট অফ কোম্পানির শেয়ার। এক্ষেত্রে বলা হচ্ছে যে কোম্পানির শেয়ার আবন্টনের জন্য জনসম্মুখে যে বিবরণ পত্র বা প্রসপেক্টাস প্রচার করা হয়, সেটা কোম্পানি অবশ্যই কি করবে, সকল গুরুত্বপূর্ণ তথ্য সেখানে উপস্থাপন করবে, এবং সেটা যদি সে না করে তাহলে কিন্তু সেই চুক্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ যে প্রসপেক্টাসটা মূলত জনসম্মুখে জনসাধারণের কাছে জ্ঞাত করার জন্য উপস্থাপন করে, তাহলে সেখানে কিন্তু সমস্ত বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করতে হবে। আর সেটা যদি সে না করে তাহলে সেটা মূলত তোমার হিসেবে গণ্য হবে, অর্থাৎ সেটা যদি সে না করে তাহলে মূলত তোমার সেই চুক্তি বাতিল হয়ে যাবে। আর দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে পারিবারিক নিষ্পত্তি, অর্থাৎ ফ্যামিলি সেটেলমেন্ট। ফ্যামিলি সেটেলমেন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে পারিবারিক নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিটা পক্ষকে তার জ্ঞাত অনুসারে পারিবারিক যে সম্পত্তি যে মূল্যায়ন সে সম্পর্কিত যাবতীয় তথ্য মূলত প্রকাশ করাটা তার একান্ত কর্তব্য, এবং সেটা যদি সে না করে তাহলেও কিন্তু সেই চুক্তি বাতিল হিসেবে গণ্য হবে। দেন লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে বিবাহের চুক্তি। বিবাহের চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষেত্রে প্রত্যেক পক্ষের উচিত বর এবং কন্যা সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা, কেননা এটি পরম বিশ্বাসের চুক্তি। তো এর ফলে বর এবং কনের মধ্যে এক ধরনের পবিত্র এবং আস্থার সম্পর্ক সৃষ্টি হয়, এবং কোনো পক্ষ যদি কখনো কোনো তথ্য যদি গোপন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই চুক্তি কিন্তু ক্যান্সেল করা যাবে। তার মানে বিবাহটাও হচ্ছে এক ধরনের চুক্তি, এবং যদি কেউ বিশ্বাসের অমর্যাদা করে তাহলে কিন্তু সেই চুক্তি পরবর্তীতে বাতিল করা পসিবল, সম্ভব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ মিসরিপ্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, মিথ্যা বর্ণনা বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করো। মিথ্যা বর্ণনা আমরা এই বিষয়গুলো আগে এক্সপ্লেন করছি, আবার আমরা রিপিট করছি, সংক্ষেপে দেখো আবার বলবো। এটা চুক্তি সম্পাদনের সময় বা তার পূর্বে চুক্তির বিষয় সম্পর্কে চুক্তিভুক্ত কোনো এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে চুক্তি সম্পাদনে প্ররোচিত করার জন্য যে বর্ণনা প্রদান করে তা পরবর্তীতে যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তবে তাকেই আমরা মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কে 18 ধারায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সত্য বলে সমর্থিত নয় এমন কোনো অসত্য বিষয়কে সত্য বলে বর্ণনা করা। 2 নম্বর, প্রতারণার উদ্দেশ্য পোষণ না করে কর্তব্য লঙ্ঘন করা যায় যার ফলে অপর পক্ষের স্বার্থ বিনষ্ট হয় কিন্তু কর্তব্য লঙ্ঘনকারী পক্ষের লাভ হয়ে থাকে এর ফলে। তো এইরূপ ক্ষেত্রেও কিন্তু এটা মিথ্যা বর্ণনা বা অসত্য বর্ণনা হিসেবে গণ্য হবে। আর 3 নম্বর বলা হচ্ছে যত নির্দোষভাবেই সেটা করা হোক না কেন, চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অপর পক্ষের মনে ভুল ধারণার সৃষ্টি হলে সেটাকে আমরা তোমার কি বলে মিসরিপ্রেজেন্টেশন বা মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। এর পরের টপিক হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ মিথ্যা বর্ণনার তোমার উপাদান সমূহ কি কি। তো মিথ্যা বর্ণনার উপাদান সম্পর্কে 18 ধারাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে মিথ্যা বর্ণনার ক্ষেত্রে 3টা বিষয় কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে। 1 নম্বর হচ্ছে দেখো আনওয়ারেন্টেড অ্যাসারশন, অর্থাৎ অসমর্থিত মিথ্যা ভাষণ, অর্থাৎ নিজের প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থনযোগ্য নয় এমন কোন, খেয়াল করো, নিজের প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থনযোগ্য নয়
এমন কোন মিথ্যাকে সত্য মনে করে ইতিবাচক ঘোষণা যদি করা হয় তাহলে সেটা মিথ্যা বর্ণনার শামিল হিসেবে গণ্য হবে। 2 নম্বর বলা হচ্ছে ব্রিচ অফ ডিউটি, অর্থাৎ কর্তব্যের লঙ্ঘন। প্রতারণার উদ্দেশ্যে পোষণ করে কর্তব্য লঙ্ঘন করা যায়, ফলে অপর পক্ষের স্বার্থ বিনষ্ট হয়, কিন্তু কর্তব্য লঙ্ঘনকারী পক্ষে লাভ হয়, এবং এটাও কিন্তু মিথ্যা বর্ণনার শামিল হিসেবে গণ্য হবে। আর 3 নম্বর যেটা বলা হচ্ছে ইনোসেন্ট মিস্টেক, অর্থাৎ যত নির্দোষভাবে সেটা করা হোক না কেন, চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অপরপক্ষের মনে যদি ভুল ধারণার সৃষ্টি করা হয় তবে সেটা মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি মিসরিপ্রেজেন্টেশন এর এলিমেন্টস গুলো। এরপরে যেটা আসছে, হোয়াট ইজ মিন বাই মিস্টেক, মিস্টেক বলতে আমরা কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থীরা, মিস্টেক হচ্ছে, একটু খেয়াল করো, মিস্টেক হচ্ছে কোনো বিষয় বা তথ্য সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস বা ধারণাকে মূলত ভুল বলা হবে। চুক্তি সম্পাদনের ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষসমূহের বিভিন্ন বিষয়ে ভুল হওয়াটাই স্বাভাবিক। তো এইরূপ ভুলের বশবর্তী হয়ে যদি চুক্তি সম্পাদন করা হয় তবে আইনত সেটা বলবৎযোগ্য হবে না। যেমন ধরো, কানিস তাকরিমার নিকট থেকে একটি গাড়ি ক্রয়ের জন্য চুক্তি করে, পরবর্তীতে দেখা গেল যে চুক্তি করার পূর্বে গাড়িটি চুরি হয়ে গিয়েছে এবং কোনো পক্ষেরই সেটা জানা ছিল না। এক্ষেত্রে চুক্তিটি বাতিল হবে। কেননা এটা একটা ভুলের বশবর্তী হয়ে মূলত তারা চুক্তি করছে। তো এই জন্য এটা বাতিল হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ মিস্টেক। মিস্টেকের খেয়াল করে একটু, ক্লাসিফিকেশন অফ মিস্টেক অর্থাৎ ভুলের শ্রেণী বিভাগ। ভুল কত ধরনের হতে পারে সেটা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, ভুল হচ্ছে প্রধানত 2 ধরনের হয়, একটা হচ্ছে তথ্য সম্পর্কিত ভুল, আর একটা হচ্ছে আইন সম্পর্কিত ভুল। তথ্য সম্পর্কিত ভুল আবার 2 ধরনের হয়, এক পক্ষের ভুল, উভয় পক্ষের ভুল। তো আবার এক্ষেত্রে দেখো, আইন সম্পর্কিত ভুল 2 ধরনের, একটা হচ্ছে দেশীয় আইন সম্পর্কিত ভুল, বিদেশি আইন সম্পর্কিত ভুল। তো এক পক্ষের ভুলগুলো কি কি হতে পারে সেটা একটু খেয়াল করো। এই জিনিসগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রতারণার দ্বারা শ্রেষ্ঠ ভুল, অর্থাৎ প্রতারণার দ্বারাও কিন্তু এক পক্ষের ভুল, অর্থাৎ এক পক্ষ যদি প্রতারণা করে অন্য পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে, তাহলে সেটা প্রতারণার দ্বারা ভুল হিসেবে গণ্য হবে। ব্যক্তির পরিচয় সম্পর্কে ভুল, অর্থাৎ এক পক্ষ কিন্তু তার পরিচয় যদি ভুলভাবে যদি উপস্থাপন করে, তাহলে এক ব্যক্তির পরিচয় সম্পর্কিত ব্যক্তির পরিচয় সম্পর্কিত ভুল হিসেবে সেটা গণ্য হয়ে থাকে। চুক্তির ধরন সম্পর্কিত ভুল, অর্থাৎ এরকম হয় যে অনেক সময় চুক্তির যে ধরন, সেই ধরনটাও দেখা গেল যে অনেক সময় আসলে ভুলভাবে অনেকেই উপস্থাপন করে থাকে। তো এক্ষেত্রে দেখা গেল যে চুক্তির ধরন সম্পর্কে দেখা গেল যে তোমার অনেকেই ভুলভাবে সেটা উপস্থাপন করে। তো সে যদি সেটা ভুলভাবে উপস্থাপন করে তাহলেও সেটা কিন্তু ভুল, এক পক্ষের ভুল হিসেবে গণ্য হবে। চুক্তির মূল যে বিষয়বস্তু, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিষয়বস্তুর মূল্য সম্পর্কিত ভুল, অর্থাৎ এখানে বিষয়বস্তুতে সেখানে যে মূল্য উপস্থাপন করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে যে সেটা সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে সেটা এক পক্ষের ভুল হিসেবে গণ্য হবে। বিষয়বস্তুর পরিচয় সম্পর্কিত ভুল, অনেক সময় বিষয়বস্তুর পরিচয় সম্পর্কিত কিন্তু ভুল হতে পারে, অর্থাৎ বিষয়বস্তুর পরিচয় সম্পর্কে চুক্তিভুক্ত কোনো এক পক্ষের যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু চুক্তি বাতিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল মূলত এক পক্ষের ভুল। আচ্ছা, উভয় পক্ষের ভুল কি হতে পারে সেটা একটু খেয়াল করে দেখো। উভয় পক্ষের ভুলটা হতে পারে তোমার 1 নম্বর দেখো, বিষয়বস্তু সম্পর্কিত ভুল। বিষয়বস্তু সম্পর্কিত ভুলটা কি, অর্থাৎ চুক্তির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু দেখা যাচ্ছে উভয়ই দেখা গেল ভুল করলো, হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই চুক্তি বাতিল হয়ে যাবে। পণ্যের অস্তিত্ব সম্পর্কিত ভুল, অর্থাৎ পণ্যের অস্তিত্বই নাই কিন্তু দেখা গেল যে তারা চুক্তি করে বসে আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা পণ্য সামনে রেখে সাধারণত চুক্তি করা হয়েছিল তাদের মধ্যে ক্রয় বিক্রয়, কিন্তু দেখা গেল পণ্যই নাই কিন্তু চুক্তি করা হয়ে গেছে, সেক্ষেত্রে চুক্তিটা বাতিল হবে। পণ্যের পরিচয় সম্পর্কিত ভুল, অনেক সময় পণ্যের পরিচয় কিন্তু পরিচয়ের কারণে, অর্থাৎ যে ক্ষেত্রে উভয় পক্ষের চুক্তিভুক্ত পণ্যের পরিচয় সম্পর্কে ভুল হয় সেক্ষেত্রে চুক্তি বাতিল হয়ে যাবে। নাম্বার 4, বিষয়বস্তুর মান সম্পর্কিত ভুল, অর্থাৎ বিষয়বস্তুর মান সম্পর্কেও দেখা গেল যে ক্ষেত্রে উভয় পক্ষের চুক্তিভুক্ত পণ্যের মান সম্পর্কিত ভুল হয় এবং উভয় পক্ষে মান বজায় থাকার যে বিষয়টা সেটা চুক্তির জন্য অপরিহার্য মনে করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই চুক্তিটি বাতিল বলে গণ্য হবে। নাম্বার 5, বিষয়বস্তুর পরিমাণ সম্পর্কিত ভুল। বিষয়বস্তুর পরিমাণ সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে চুক্তির বিষয়বস্তুর পরিমাণ সম্পর্কেও যদি কেউ ভুল করে উভয় পক্ষ, তাহলেও সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল হিসেবে গণ্য হবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে বিষয়বস্তুর মালিকানা সম্পর্কিত ভুল, অর্থাৎ বিষয়বস্তুর মালিকানা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে
তোমার যে ক্ষেত্রে চুক্তিভুক্ত উভয় পক্ষের চুক্তির বিষয়বস্তু মালিকানা সম্পর্কে ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু উক্ত চুক্তি বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল উভয় পক্ষের ভুল। এবার আইন সম্পর্কিত ভুলকে বলা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশীয় আইন সম্পর্কে ভুল, আর একটা হচ্ছে বিদেশি আইন সম্পর্কে ভুল। তো দেশীয় আইন হচ্ছে দেশে যে প্রচলিত আইন আছে, বৈধ আইন আছে, এই আইনের অজ্ঞতার দোহাই দিয়ে যদি কেউ চুক্তি বাতিল করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তি দেশীয় আইন সম্পর্কে সে অবগত নয়, কিন্তু এটা তার জানা তার দায়িত্ব। যদি এক্ষেত্রে সে না জেনে থাকে তার অজ্ঞতার কারণে, সেটা তার ব্যক্তিগত বিষয় হবে, এটা কিন্তু এক্ষেত্রে চুক্তি বাতিল হবে না। বিদেশি আইন সম্পর্কে ভুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির পক্ষে কিন্তু সকল দেশের সকল আইন সম্পর্কে জানা সম্ভব নয়। তো বিদেশি আইন সম্পর্কিত কোনো ভুলকে তথ্য সম্পর্কিত ভুল হিসেবে গণ্য করা হয় এবং এই ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে কোনো চুক্তি সম্পাদিত হলে তা বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত ক্লাসিফিকেশন অফ মিস্টেক। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে রিমিডিস অর কনসিকুয়েন্স অফ কন্ট্রাক্ট বাই কোয়ারশন এন্ড আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, রিপ্রেজেন্টেশন এবং মিস্টেক। অর্থাৎ এই সকল প্রভাবের দ্বারা, অর্থাৎ এই পাঁচটা বিষয় কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন এবং মিস্টেক, এগুলোর দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে পরিণাম কি হবে। দেখো, বল প্রয়োগের দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয়, এখানে যেটা বলা হচ্ছে দেখো একটু খেয়াল করে, যে কোনো ব্যক্তি তার অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভয় ভীতি প্রদর্শন করে যদি কোনো কাজ উদ্ধার করা বা কোনো কাজ হতে বিরত রাখাকেই মূলত আমরা বল প্রয়োগ বলে থাকি। তো বল প্রয়োগ দ্বারা সম্পাদিত চুক্তি যে পক্ষ হতে বল প্রয়োগ দ্বারা সম্মতি পাওয়া গেছে সেই পক্ষের ইচ্ছা অনুসারে উক্ত চুক্তি বাতিল হতে পারে। ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে কিন্তু সে চুক্তিটা আবার বহালও রাখতে পারবে। তো এই হচ্ছে মূলত চুক্তির পরিণাম। আর অনুচিত প্রভাবের দ্বারা যদি কেউ ইয়ে করে, তাহলে দেখো একটু খেয়াল করে, চুক্তির এক পক্ষ অপর পক্ষের উপর প্রভুত্বের সুযোগ নেই যদি অন্য পক্ষের সুবিধা গ্রহণের জন্য চুক্তি সম্পাদন করে নেয়, তখন সেই চুক্তিকে মূলত আমরা অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত চুক্তি হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে যে এই ধরনের চুক্তি সম্পর্কে সম্পূর্ণরূপে বাতিল হতে পারে, অথবা যে ব্যক্তি এটি পরিহার করার অধিকারী সে যদি এই চুক্তি হতে কেবল উপকার পেয়ে থাকে তাহলে আদালত যে কোনো ন্যায্য শর্তে চুক্তিটি বাতিল করতে পারে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে চুক্তিটি আবার বলবৎ বা বহাল করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটা আসছে, প্রতারণার দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে এর পরিণাম কি হবে। এক্ষেত্রে সেকশন 17-এ বলা হয়েছে যে যখন এক পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অপর পক্ষের সাথে কোনো কার্য করার চুক্তিতে আবদ্ধ হয় তখনই তাকে আমরা প্রতারণা বলি। আর এর প্রতিকার হচ্ছে, প্রতারিত ব্যক্তি নিম্নোক্ত উপায়ে প্রতিকার পেতে পারে। তিনি চুক্তি বাতিল করে দিতে পারেন, চুক্তি পালনে বাধ্য করতে পারেন, আবার ক্ষতিপূরণের জন্য মামলাও করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে দেখো, মিথ্যা বর্ণনা। মিথ্যা বর্ণনা দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তার পরিণাম কি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, চুক্তিতে যে সকল তথ্য সরবরাহ করা হয় সেগুলো যদি ভ্রান্ত হয়, অর্থাৎ ঠকাবার ইচ্ছা না থাকে, তাহলে তাকে মিথ্যা বর্ণনা বলা হবে। মিথ্যা বর্ণনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত ব্যবস্থা নিতে পারবেন। কি কি? চুক্তি বাতিল করতে পারবেন, অথবা অপর পক্ষের বর্ণনা বা শর্ত অনুযায়ী চুক্তি পালনে বাধ্য করতে পারবেন। এবার 5 নম্বরে যেটা বলা হচ্ছে দেখো, ভুল অর্থাৎ ভুলের দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে এর পরিণাম কি হবে। কোনো জিনিস সম্পর্কে ভ্রান্ত বা মিথ্যা ধারণা করাকে মূলত ভুল বলে। ভুলের বশবর্তী হয়ে চুক্তি সম্পাদন করলে এটি নিষ্ফল হয়ে যায় যদি অতি প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ভুল হয় এবং উভয় পক্ষই যদি সেই ভুলটা করে। তো নিম্নে কতগুলো ভুলের জন্য সাধারণত চুক্তি বা সম্মতি বাতিল বা নিষ্ফল হয়ে যেতে পারে, সেটা কি কি? ক নম্বর একটু খেয়াল করো। এক্ষেত্রে বলা হচ্ছে, যে পক্ষের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে তাদের পরিচয় সম্পর্কে ভুল হলে চুক্তি নিষ্ফল হবে। কোনো জিনিসের অস্তিত্ব সম্পর্কে উভয় পক্ষের ভুল হলে চুক্তি বাতিল হবে। কোনো জিনিসের পরিচয় সম্পর্কে ভুল হলে উক্ত চুক্তি বাতিল হবে। ঘ, চুক্তির বিষয়বস্তু বা লেনদেন সম্পর্কে ভুল হলেও চুক্তি বাতিল হবে। আর 9 নম্বর বলা হচ্ছে, বিদেশে আইন সম্পর্কে যদি ভুল হয় তা তথ্য সম্বন্ধে ভুল হলে ভুল বলে গণ্য হবে এবং চুক্তি বাতিল হবে। কিন্তু দেশীয় আইন সম্পর্কে ভুল হলে চুক্তি বলবৎ থাকবে, কারণ এটা তার জানাটা অপরিহার্য ছিল, কিন্তু তা সত্ত্বেও সে জানে না, এটার কারণে কিন্তু চুক্তি বাতিল করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। নিশ্চয় আলোচনা গুলো তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, তোমরা সবাই বুঝতে পেরেছো পরিপূর্ণভাবে বা সুন্দরভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মূলত এর মাধ্যমে আমাদের ক্লাসগুলো শেষ করার চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়গুলো।
তো আমরা আগামী রবিবারে আমার লাস্ট ক্লাস নেব, সেই ক্লাসে